এখন দেখো তোমাদের ভারতের সংবিধান ভাগ 4। তোমাদের ভাগ 3 পর্যন্ত হয়েছিল, মৌলিক অধিকার পর্যন্ত হয়েছিল। এখন দেখো ভাগ 4। ভাগ 4 হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। ভাগ 4, ভাগ 4 হচ্ছে ভাগ 4, ভাগ 4 হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক মূলক নীতি। ভাগ 4 হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। আর্টিকেল বা অনুচ্ছেদ অনুচ্ছেদ 36 থেকে 51, 36 থেকে 51 এটি রাখা হয় ভাগ 4-এ। অনুচ্ছেদকে 36 থেকে 51 অনুচ্ছেদকে রাখা হয় রাখা হয় ভাগ 4-এ। ভাগ 4-এ রাখা হয়। 36 থেকে 51কে অনুচ্ছেদ ভাগ 4-এ রাখা হয়। এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া। বিধান থেকে নেওয়া। এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া। রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, এটা বলা হয় ডাইরেক্টিভ, DIRECTIVE, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, PRINCIPLES, প্রিন্সিপালস অফ পলিসি, এটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেট পলিসি। এটা শর্ট হচ্ছে ডিপিএসপি, শর্ট হচ্ছে ডিপিএসপি। এখানে স্টেট মানে কোনো রাজ্য না, এখানে স্টেট মানে বোঝানো হয়েছে যেমন রেলওয়ে নিজের মধ্যে নিজে একটি আইন তৈরি করতে পারে, এটাকে বলা হয় একটি স্টেট বা রাজ্য। আরেকটি যেমন ইউপিএসসি একটি স্টেট, এরাও নিজেদের মধ্যে একটি আইন তৈরি করতে পারে। আর সংসদ বা পার্লিয়ামেন্ট এরাও নিজেদের মধ্যে নিজের একটা আইন তৈরি করতে পারে, এগুলিকে বলা হয় স্টেট বা রাজ্য। এখানে বলা যে অনুচ্ছেদ 36 থেকে 51 এমন অনুচ্ছেদ, 36 থেকে 51 এমন অনুচ্ছেদ যা দেশ চালানোর জন্য প্রয়োজন, কিন্তু যখন সংবিধান লেখা হয় তখন ভারতের কাছে এত টাকা ছিল না যে সাধারণ মানুষকে সাহায্য করবে। তাই এটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে যে সরকার পাবলিককে এই পেনশন দেবে, বৃদ্ধ ভাতা দেবে, বিধবা ভাতা দেবে, এইসব পেনশন দেবে কিনা, এবং এটা সরকারের উপর ডিপেন্ড করে। তাই কেটি শাহ এই ডিপিএসপি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি তথ্যকে একটি চেকের সঙ্গে তুলনা করেছেন। যেমন ব্যাংক তার নিজের ইচ্ছা অনুযায়ী টাকা দেয়, সরকার ঠিক তেমনি তার ইচ্ছা অনুযায়ী পাবলিককে সাহায্য করবে, এবং এটার জন্য আপনি ন্যায়ালয়ে যেতে পারবেন না। এবং নীতি নির্দেশমূলকের মেন উদ্দেশ্য হচ্ছে নীতি নির্দেশমূলকের উদ্দেশ্য হচ্ছে সমাজে যে পিছিয়ে পড়া মানুষগুলি তাদেরকে সাহায্য করা, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা। নীতি নির্দেশমূলকের মেন উদ্দেশ্য হচ্ছে যে সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা।
এর মাধ্যমে বুঝতে পারা যায় যে ভারত একটি ভারত কল্যাণমূলক রাষ্ট্র, ভারত জনকল্যাণমূলক রাষ্ট্র। এর মাধ্যমে বুঝতে পারা যায় ভারত ভারত জনকল্যাণমূলক রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র, মূলক রাষ্ট্র। এর মাধ্যমে বুঝতে পারা যায় যে ভারত একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। আর্টিকেল 36, আর্টিকেল 36 বলা হয়েছে, আর্টিকেল 36 বলা হয়েছে নীতি নির্দেশকের পরিভাষা। নীতি নির্দেশকের পরিভাষা মানে নীতি নির্দেশকের পরিভাষা, নীতি নির্দেশকের নীতি নির্দেশকের পরিভাষা, নীতি নির্দেশকের পরিভাষা, নীতি নির্দেশকের পরিভাষা। নীতি নির্দেশকের পরিভাষায় বলা হয়েছে সরকার এটা কেমন করে প্রয়োগ করবে বা কেমন করে ব্যবহার করবে। আর্টিকেল 37 বলা হয়েছে, আর্টিকেল 37 বলা হয়েছে যে আপনি এটার জন্য ন্যায়ালয়ে যেতে পারবেন না, আপনি এটার জন্য ন্যায়ালয়ে যেতে পারবেন না, আপনি এটার জন্য ন্যায়ালয়ে যেতে পারবেন না। মানে সরকার যদি আপনাকে কোনো প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডার হোক, আরো স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, যে কোনো টাকা, বৃদ্ধ ভাতা, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, কোনো কিছু যদি সরকার আপনাকে না দেয় তখন আপনি এটার জন্য কোর্টে যেতে পারবেন না। ন্যায়ালয় মানে হচ্ছে কোর্টে যেতে পারবেন না, কোর্টে যেতে পারবেন না, কোর্টে কোর্টে যেতে পারবেন না। এবং আপনি যদি কোর্টে যান, ডিস্ট্রিক্ট কোর্টে থাকে পাবলিক, PUBLIC, প্রসিকিউটর, POSTITOR, প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর, PPT। পাবলিক প্রসিকিউটর হচ্ছে সরকারের উকিল, ডিস্ট্রিক্ট কোর্টে থাকে। এবং হাইকোর্টে থাকে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। হাইকোর্টের সরকারি উকিলকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। এবং সুপ্রিম কোর্টের উকিলকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এবং সুপ্রিম কোর্টের সরকারের উকিলকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আপনি যদি এই কোনো প্রকল্পের টাকা, কোনো প্রকল্পের টাকা না পান এবং যদি আপনি কোর্টে যান, তখন যদি ডিস্ট্রিক্ট কোর্টে যান তখন পাবলিক প্রসিকিউটর মানে PPT দাঁড়িয়ে যাবে এবং পাবলিক প্রসিকিউটর PPT জিজ্ঞাসা করবে যে কি হয়েছে। তখন আপনি গিয়ে বলবেন যে আমি নীতি নির্দেশক তথ্য নিয়ে এসেছি। তখন পাবলিক প্রসিকিউটর বলবে যে আপনি এটার জন্য ন্যায়ালয়ে আসতে পারবেন না, আপনার এটার কিছু কাজ হবে না। এবং যদি হাইকোর্টে যান তখন অ্যাডভোকেট জেনারেল দাঁড়াবে এবং সুপ্রিম কোর্টে গেলে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে যাবে এবং এটার বিরুদ্ধে আপনি কেস করতে পারবেন না। এটার একটা মামলা হয়েছিল যে সরকারি স্কুলে প্রা টিচার গুলো যেগুলো আছে, এক মিনিট, আর্টিকেল 38 মানুষ কল্যাণ, মানে মানুষকে সাহায্য করা। আর্টিকেল 38 বলা হয়েছে মানুষ কল্যাণ। আর্টিকেল 38 বলা হয়েছে মানুষ কল্যাণ, মানে মানুষকে সাহায্য করা। মানুষকে সাহায্য করার মধ্যে বোঝায় যেমন রেশন দেওয়া, সামাজিক অর্থনৈতিক, হচ্ছে রেশন দেওয়া, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার করা, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার করা, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার করা। আর্টিকেল 39 বলা হয়েছে, বলা হয়েছে সমান কোনো কাজ কোনো পুরুষ বা কোনো মহিলা যদি করে তখন তাদেরকে বেতন সমান দেওয়া হবে। যেমন সমান কোনো
সমান সমান কোনো কাজ, সমান কোনো কাজ পুরুষ বা মহিলা, পুরুষ ও মহিলা করে, তাহলে তাদেরকে বেতন সমান দেওয়া হবে, বেতন সমান দেওয়া হবে, বেতন সমান সমান দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। যদি কোনো না হচ্ছে সমান কোনো কাজ কোনো পুরুষ বা কোনো মহিলা করে, তখন বেতন সমান দেওয়া হবে। যেমন কোনো সরকারি অফিসে কোনো একজন পুরুষ এবং একজন মহিলা দুজনে একই পোস্টে আছে এবং দুজনে একই কাজ করছে, একজনকে কম বেতন একজনকে বেশি বেতন দেওয়া যাবে না, দুজনকে সমান বেতন দিতে হবে। আর্টিকেল 39 ক, আর্টিকেল 39 এর ক, আর্টিকেল 39 এর ক বলা হয়েছে আপনি যদি আইনি সাহায্য নেন, আপনি যদি আইনি সাহায্য নেন, তার জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না। আপনি যদি আইনি সাহায্য নেন, আইনের সাহায্য নেন, আইনের সাহায্য নেন, তাহলে আপনাকে কোনো মূল্য দিতে হবে না, আপনাকে কোনো মূল্য দিতে হবে না। আর্টিকেল 39 এর কয় বলা হয়েছে? আর্টিকেল 40 এ বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠন, গ্রাম পঞ্চায়েতগুলির, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত এর সংগঠন, সংগঠন, গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠন। 2 অক্টোবর 1959 সালে, 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগরে প্রথম গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়, প্রথম গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়, আর্টিকেল 40 বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সংগঠন। 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগরে প্রথম গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়। 73 নম্বর সংবিধান সংশোধন, 73 নম্বর সংবিধান সংশোধন, 73 নম্বর সংবিধান সংশোধন 24 এপ্রিল 1993। সব জায়গায় 73 নম্বর সংবিধান সংশোধন করা হয় এবং 24 এপ্রিল 1993 সব জায়গায়, ভারতের সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়। ভারতের সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়, 24 এপ্রিল 73 নম্বর সংবিধান সংশোধন 24 এপ্রিল 1933 সালে ভারতের সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লাগু করা হয়। আর্টিকেল 41 বলেছে নির্দিষ্ট পরিস্থিতিতে সরকারি সাহায্য। আর্টিকেল 41 বলা হয়েছে নির্দিষ্ট পরিস্থিতিতে সরকারি সাহায্য, নির্দিষ্ট পরিস্থিতিতে সরকারি সাহায্য। যেমন বৃদ্ধা পেনশন, বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধীদের জন্য সাইকেল, প্রতিবন্ধীদের জন্য সাইকেল। আর্টিকেল 41 বলে যে নির্দিষ্ট পরিস্থিতিতে সরকারি সাহায্য, যেমন বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধীদের জন্য সাইকেল। আর্টিকেল 42 বলা হয়েছে পছন্দসই কাজের শর্ত, আর্টিকেল 42 বলা হয়েছে পছন্দসই কাজের শর্ত, পছন্দসই কাজের শর্ত। যেমন কোনো কর্মচারী সরকারি অফিসে যদি 365 দিন টানা কাজ করে এবং কোনো একদিন যদি শরীর খারাপ হয়, তখন সেই ব্যক্তিকে যেমন ছুটি দেওয়া হয়, আর এটা ধ্যান রাখতে হবে রাজ্য সরকারকে, রাজ্য সরকার
সরকারকে। মাতৃত্বকালীন সহায়তা, মাতৃত্ব মাতৃত্ব মাতৃত্বকালীন সহায়তা, মাতৃত্বকালীন সহায়তা, মাতৃত্বকালীন সহায়তা, সহায়তা। যেমন কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তখন সেই মহিলাকে গর্ভবতী হওয়ার 3 মাস আগে এবং ডেলিভারি হওয়ার 3 মাস পর যেমন তাকে ছুটি দেওয়া হয় এবং তার যেমন না বেতন কাটা হয়, এটা রাজ্য সরকারকে ধ্যান রাখতে হবে। গর্ভবতী হওয়ার আগে, গর্ভ গর্ভবতী গর্ভবতী হওয়ার 3 মাস, 3 মাস, 3 মাস, গর্ভবতী হওয়ার 3 মাস আগে তাকে ছুটি দিতে হবে এবং ডেলিভারি হওয়ার 3 মাস পর, 3 মাস পর ছুটি দিতে হবে এবং তার যেমন না বেতন কাটা হয়, এটা রাজ্য সরকারকে ধ্যান রাখতে হবে, রাজ্য সরকারকে ধ্যান রাখতে হবে, ধ্যান রাখতে হবে, ধ্যান রাখতে হবে। আর্টিকেল 43 বলে জীবিকা নির্বাহের মজুরি। আর্টিকেল 43 বলা হয়েছে জীবিকা নির্বাহের মজুরি, জীবিকা নির্বাহের মজুরি, জীবিকা নির্বাহের মজুরি মানে কোনো পরিবারকে সমর্থ মতন অর্থ প্রদান করতে হবে। যেমন কোনো ব্যক্তিকে যদি 8 ঘন্টা ডিউটি করানো হয় এবং 10 টাকা পয়সা দেওয়া হয়, এটা চলবে না। কোনো ব্যক্তিকে 8 ঘন্টা ডিউটি করিয়ে 10 টাকা দিলে চলবে না, তার ন্যায্য টাকা দিতে হবে, আর্টিকেল 43 এর কয়ে বলা হয়েছে যে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ, শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। যেমন আপার ম্যানেজমেন্ট, UPR, আপার ম্যানেজমেন্ট প্লাস লোয়ার ম্যানেজমেন্ট, এদের দুজন আপার ম্যানেজমেন্ট প্লাস লোয়ার ম্যানেজমেন্ট দুজনের মধ্যে তালমেল হওয়া প্রয়োজন, তালমেল হওয়া প্রয়োজন, মানে নিজেদের মধ্যে তালমেল হওয়া প্রয়োজন। তেতাল্লিশ ক্ষয় বলা হয়েছে সহযোগিতা, সরকারকে কম্পারেটিভ সাহায্য দেওয়া দরকার। 43 খ, আর্টিকেল 43 ক্ষয়ে বলা হয়েছে, আর্টিকেল 43 খ সহযোগিতা মানে সরকারকে কম্পারেটিভ সাহায্য দেওয়া দরকার, সরকারকে কম্পারেটিভ সাহায্য দেওয়া দরকার, সরকারকে কম্পারেটিভ সাহায্য দেওয়া দরকার। আর্টিকেল 44 বলা হয়েছে যে একই সিভিল কোড অর্থাৎ বিবাহ প্রথা ভিন্ন হলে সকল ধর্মের জন্য। আর্টিকেল 44 বলা হয়েছে, আর্টিকেল 44 বলা হয়েছে একই সিভিল কোড, একই সিভিল কোড আর্টিকেল 44 বলা হয়েছে অর্থাৎ বিবাহ প্রথা ভিন্ন হলেও সকল ধর্মের জন্য বিবাহ একই থাকবে। বলছে বিবাহ প্রথা আলাদা হলেও সকল ধর্মের জন্য বিবাহ বিচ্ছেদ একই থাকবে, সকল ধর্মের জন্য বিবাহ বিচ্ছেদ একই থাকবে।
আর্টিকেল 44 বলা যে একই সিভিল কোড মানে যে বিবাহ প্রথা আলাদা হলেও সকল ধর্মের জন্য বিবাহ বিচ্ছেদ একই থাকবে। অপরাধের আইনকে দণ্ড বিধি বলা হয়। অপরাধের অপরাধ অপরাধের আইনকে অপরাধের আইনকে দণ্ডবিধি বলা হয়। অপরাধের আইনকে দণ্ডবিধি বলা হয়। অপরাধের আইনকে দণ্ডবিধি বলা হয় এবং নির্বাচনের আইনকে আচরণবিধি বলা হয়। নির্বাচনের আইনকে আইনকে নির্বাচনের আইনকে আচরণবিধি বলা হয়। আচরণবিধি বলা হয়। আজকের ক্লাস আর্টিকেল 44 শেষ করছি, কালকে বাকিটা দেখো।